কমপ্লিট। আপনারা শুনেছেন যে আমাদের আজকের বিষয় নয়া যে কৃষি আইন এবং খাদ্য সুরক্ষা আজকে বিপন্ন, যা দেখতেই পাচ্ছেন মার্কেটের অবস্থা। এই আইনটা হওয়ার পরে সমস্ত জিনিস ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তো আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের দিনে এটাই জ্বলন্ত সমস্যা এবং এক্ষেত্রে যিনি সব ভালো বলতে পারবেন, যিনি সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড অমিয় পাত্র। কমরেড অমিয় পাত্রকে অনুরোধ করছি এ বিষয়ে তার বক্তব্য বলার জন্য। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার আমাদের রাজ্যের শাখার নেতৃবৃন্দ, সমবেত বন্ধুগণ, কমরেডগণ, আমি প্রথম আপনাদের কৃতজ্ঞতা জানাবো এই কারণেই যে কৃষকদের সমস্যা, ক্ষেত মজুরদের সমস্যা, এইটা আপনারা আজকে এই স্মারক বক্তৃতার আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছেন। সাধারণভাবে যে গুরুত্ব আমাদের সমাজের বিভিন্ন অংশের থেকে আমরা পেতে চাই, ঠিক কিষাণ ইস্যুতে সেই গুরুত্ব আমরা পাই না। এটা যে শুধু কৃষকদের সমস্যা নয়, এটা আমাদের অর্থনীতির সমস্যা। এটা কৃষক, ক্ষেতমজুর সহ অসংখ্য মানুষের বেঁচে থাকার সমস্যা। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত দুই তিন ভাবে। একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তার উপরে আপনাদের ডিএফিএ ইত্যাদি নির্ভর করে। এখন তো রোজ আপনি যা কেনাকাটা করেন, যা এসেন্সিয়াল কমোডিটি, তার তালিকাটাই বদলে দেওয়া হচ্ছে। দুই হচ্ছে যে এসেন্সিয়াল কমোডিটিসের দাম বাড়লে আর্থিক চাপ আপনাদেরকেও স্পর্শ করবে। তিন হচ্ছে আমাদের দেশের খাদ্য সুরক্ষা যদি বিপন্ন হয়, সমাজে তার যে অভিঘাত, তার যে প্রতিক্রিয়া তৈরি হবে, তা আপনাকেও স্পর্শ করবে। এই গভীরতা নিয়ে বিষয়টা আপনারা ভেবেছেন এবং আজকের স্মারক বক্তৃতার বিষয়বস্তু কৃষি আইন, খাদ্য সুরক্ষা ইত্যাদি এই প্রসঙ্গটাকে নির্ধারিত করেছেন। আমি কোনো ভূমিকা না করেই সরাসরি বিষয়বস্তুর মধ্যে যেতে চাই। এখনকার দিনে অনেকে মেদহীন বক্তৃতা পছন্দ করেন। যে তিনটে আইন করা হয়েছে তার মধ্যে দুটো নতুন, একটা সংশোধন। অনেক গালভরা নাম আছে, আমি তার মধ্যে যাব না। প্রথম আইন যেটা, সেটা হচ্ছে এপিএমসিকে বাইপাস করা বা ধ্বংস করার আইন। অর্থাৎ সরকারি ফসল ক্রয়ের কেন্দ্রগুলো, সংস্থাগুলো, সেইগুলোকে অকেজো করে দিয়ে বেসরকারি বাজারে কৃষককে তার ফসল বিক্রি করতে উৎসাহিত করা হচ্ছে, পথ দেখিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আইন। দ্বিতীয় আইন যেটা, সেটা হচ্ছে চুক্তি চাষের বিষয়টাকে আইন সিদ্ধ করা। আর তৃতীয় হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করা। এই তিনটাকে আমি আলাদা ভাবতে রাজি নই। আপনাদেরও বলবো তিনটাকে আলাদা করে দেখবেন না। এটা হচ্ছে কৃষিতে কর্পোরেশনের অনুপ্রবেশের জন্য একটি সুসমন্বিত প্রয়াস। এটা একটা প্যাকেজ। কর্পোরেটরা যাতে কৃষিতে ঢুকতে পারে তার জন্য একটা
কম্প্রিহেন্সিভ প্যাকেজ। 1995 সালে যখন এই গ্যাট চুক্তি ইত্যাদি এসব নিয়ে গোটা বিশ্ব তোলপাড়, তার আগে পর্যন্ত কৃষি এই গ্যাট চুক্তির মধ্যে ছিল না। বিশ্ব বাণিজ্য সংস্থার যে চুক্তি তার মধ্যে কৃষি ছিল না। কৃষিকে 1995 সালের জানুয়ারিতে যুক্ত করা হয়েছে ম্যারাকাসের বৈঠক থেকে। অনেকগুলো দেশ তারা এই ব্যাপারে আপত্তি জানিয়েছিল যে না, কৃষিটা আমাদের দেশের কৃষি, আমাদের মতো করেই আমরা এগোবো, বা আমাদের খাদ্যের স্বনির্ভরতা, আমাদের খাদ্যের যোগান, আমাদের কৃষিতে পরিকল্পনা, কোন ফসল কত চাষ করব ইত্যাদি, এই সব কিছু এরকম একটা বিশ্ব বাণিজ্য চুক্তির সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত নয়। উন্নত দেশগুলো চেয়েছিল, ইউরোপ তখন তো কৃষিতে আমাদের থেকে অনেক অগ্রসর, অনেক উন্নত দেশগুলো চেয়েছিল, কারণ তাদের এত উদ্বৃত্ত ফসল, তারা পৃথিবীর কোন দেশে সেটা ডাম্পিং করবে তার জায়গা খুঁজে বেড়াচ্ছিল। তো সেই জন্য ইউরোপের মতো দেশগুলো ইউরোপের দেশগুলো চাইছিল যে কৃষিযুক্ত হোক, আমেরিকা চাইছিল কৃষিযুক্ত হোক, কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি আমরা চাইছিলাম না কৃষি এটার সঙ্গে যুক্ত হোক। নানা ধরনের তৎপরতার মধ্যে দিয়ে সংখ্যাগরিষ্ঠ দেশকে রাজি করানো হলো এবং কৃষি 1995 সালে এই চুক্তির আওতার মধ্যে এলো। তারপরে আমাদের আমদানি বেড়েছে, আমরা কিছু কিছু চাষবাসের ক্ষেত্রে নানা ধরনের নতুন আইন, নতুন বিধি তৈরি করেছি। যে কাজটা বাকি ছিল সেই কাজটা করতে হলে একটু বুকে বল দরকার ছিল, একটু সাহস দরকার ছিল, কারণ আমাদের দেশের শতকরা 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তারা যদি বুঝতে পারেন আঘাতটা কত গুরুতর এবং কিভাবে আমাদের ওপর সেই আঘাতটার প্রভাব পড়বে, তাহলে একটা গণতান্ত্রিক দেশের একটা সরকার যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে সেটাই নড়বড়ে হয়ে যাবে। তো সেই জন্য তারা সুযোগের অপেক্ষা করছিলেন যে কখন আমরা সুযোগ পাব যাতে এই কৃষিতে কর্পোরেটায়নের বিষয়টাকে সম্পূর্ণ করে ফেলতে পারবো। মানে একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হলো, সময়টা বেছে নেওয়া হলো এই প্যান্ডেমিকের সময়কে। আমি এর ব্যাখ্যাতে গেলে আপনারা সবাই উপলব্ধি করতে পারবেন যে এটা এমন কিছু জরুরি ছিল না যে কালকেই করতে হবে, এই প্যান্ডেমিকের মধ্যেই করতে হবে। গোটা দেশে যখন করোনা একটা ভয়াবহ আতঙ্কের বিষয়, এটাই সর্বত্র আলোচনা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কৃষি ক্ষেত্রের আইনগুলো বা সংশোধনী এটার কোনো প্রয়োজন ছিল কি ছিল না সেটা আমরা সহজেই বুঝতে পারব। ধরুন আমি প্রথম আইনটার কথা আসি, যেখানে ওরা কৃষকদের বলছেন যে এখন থেকে তুমি তোমার জমিতে উৎপাদিত কৃষি ফসল সরকারি ক্রয় কেন্দ্রে বিক্রি করো না। আমাদের এখানে এপিএমসি বা মান্ডি এটা আমাদের পশ্চিমবাংলাতে সেভাবে ডেভেলপ করেনি, কিন্তু 5000-এরও বেশি মান্ডি গোটা দেশে কাজ করছে। মেনলি পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারেও ছিল। বিহারে কিছুদিন 2006 সাল থেকে উঠে গেছে, শিথিল হয়ে গেছে আইনটা। এখন মান্ডিতেই এই সব রাজ্যের কৃষি ফসল বিক্রি হয়, কারণ অনেক দুর্নীতি আছে, ফোড়েদের অত্যাচার আছে। তা সত্ত্বেও কৃষক মনে করে আমি যদি এপিএমসিতে আমার ধান বিক্রি করি, গম বিক্রি করি, আলু বিক্রি করি, আমি এমএসপি পাবো, ন্যূনতম সহায়ক মূল্যটা পাবো, সেন ওখানেই যায় তারা। আমাদের এখানে মান্ডিতে ফসল বিক্রি করতে যাওয়া এই পরিকাঠামোটাও আমাদের নেই, আর আমাদের এখানে এটা একটা চালু অভ্যাসের মধ্যে নেই। আমাদের পশ্চিমবাংলার কৃষকরা
আড়তদারের কাছেও ধান বিক্রি করে, জমিতে এসে লরি নিয়ে এসে আলু কিনে নিয়ে যায়, তাদেরকেও আলু বিক্রি করে, তৈলবীজ এইভাবে বিক্রি হয়। এফসিআই আমাদের এখানে ধান কেনে, গম কেনে উত্তরপ্রদেশে, এখানে গম কেনে না। জেসিআই এখানে পাট কেনে, আর নাফেড এখান থেকে কিছু ফসল কিনতো, তার মধ্যে তৈলবীজ আছে, তার মধ্যে আরো কিছু কৃষি পণ্য আছে। যখন এখানে বামফ্রন্টের সরকার ছিল তখন সমবায় সমিতিগুলো তারা কৃষকের কাছ থেকে ফসল কিনতো। এখন সমবায়ের কি হাল হয়েছে আমি খুব বিস্তারিত বক্তব্যে যেতে চাই না, কিন্তু এখন সমবায়গুলো করে খাওয়ার জায়গা। সমবায় সমিতিতে যারা আছে তারা মনে করে যে এক একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে করে খাওয়ার জন্য। কেউ কাটমানি খায়, কেউ কোঅপারেটিভের টাকা নেয়, কেউ 100 দিনের কাজের টাকা নেয়, মোটামুটি একটা কম্পার্টমেন্ট ভাগ করা আছে। সেজন্য এখন সমবায়ের ওপর মানুষ আর খুব একটা বিশ্বাস বা ভরসা রাখতে পারে না। আচ্ছা, কেন এই কথাটা বলতে হলো সরকারকে যে সরকারি জায়গায় ফসল বিক্রি করো না, বেসরকারি জায়গায় বিক্রি করো? বেসরকারি জায়গায় কি ফসলের দাম পাবে? সে পাবে না। আমাদের প্রধানমন্ত্রী বলছেন আমি কৃষককে স্বাধীন করে দিলাম, এপিএমসিতেই যেতে হবে এমন কোনো মানে নেই, এফসিআই এর কাছেই যেতে হবে তারও কোনো ধরা বাধা নিয়ম নেই, সমবায়ের কাছে যেতে হবে তাও করতে হবে না, তুমি যেখানে খুশি বিক্রি করতে পারো। প্রধানমন্ত্রীর খুব সুস্পষ্ট নির্দেশ হচ্ছে বেসরকারি মার্কেটে বিক্রি করো। দ্বিতীয় কথা বলছেন যে মার্কেটে তুমি ভালো দাম পাবে সেখানে যাও। উত্তর 24 পরগনার বেগুন চাষিকে বলা হলো, আচ্ছা ওখানে বেগুনের দাম এখন 15 টাকা কিলো, 50 টাকা কিলো বিক্রি হবে তুমি যদি লখনৌতে নিয়ে যাও। বলো আগে এটা করতে পারতো না, আমি কৃষককে স্বাধীন করে দিয়েছি, এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারবে, যে মার্কেটে দাম বেশি সেখানে নিয়ে যেতে পারবে। বাস্তবে এটা কৃষকের কোনো উপকার হবে না। যার অনেক টাকা আছে, মূলধন আছে, যে ওয়াগন বুক করে পুরো আলু বস্তা লোড করে নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারবে, আন্তঃরাজ্য চলাচলের ব্যবস্থাটা তার পক্ষে উপকার, ইন্ডিভিজুয়াল কৃষকের কাছে, চাষির কাছে উপকার নয়। এই যে সরকারি ক্ষেত্রকে বাদ দিয়ে বেসরকারি জায়গার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা খানিকটা আপনি বুঝতেই পারেন যে বিএসএনএলকে গুরুত্ব না দিয়ে আমাদের প্রধানমন্ত্রী জিওর অ্যাম্বাসাডার বললো জিওটা কেন, বিএসএনএলটা নয়, ভারতীয় রেল নয়, আদানির রেল, ওটা ভালো। আমাদের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানিগুলো যা ছিল সেগুলো এখন তুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, এটা সবই রিলায়েন্সের গ্রাসে চলে যাবে। আসলে এটা করা হচ্ছে এই কারণেই যে কর্পোরেটরা আমাদের রাজ্যে, আমাদের দেশে কৃষি পণ্যের কেনা বেচার ব্যবসায় অনেক বড় আকারে ঢুকতে চায়। তাহলে কর্পোরেটরা ঢুকবে আর যা ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারটা থেকে যাবে, এটা হবে না, এই ব্যারিয়ারটা তুলে দিতে হবে। সেই কাজটুকু হলো। এটা কৃষকের জন্য কোনো সংস্কার নয়, এটা এক দেশ এক বাজার তাও নয়, কৃষকের উপকার হবে, কৃষক যে কোনো রাজ্যে গিয়ে তার ফসল বিক্রি করে লাভবান হবে তাও নয়। কর্পোরেটরা আমাদের এখানকার ফসল কম দামে যাতে কিনতে পারে, বেশি দামে অন্য কোথাও নিয়ে গিয়ে বিক্রি করতে পারে, তার জন্য যে আইনি বাধাগুলো ছিল সেটাকে অপসারণ করে দেওয়া হলো। দ্বিতীয় যেটা চুক্তি চাষের আইন, এই চুক্তি চাষের আইন, চুক্তি চাষ আমাদের রাজ্যে আছে, আপনারা খবর নিলে দেখবেন চুক্তি চাষ আমাদের রাজ্যে আছে।
আমি নিজে কৃষকের ঘর থেকে এসেছি। আমি যখন স্কুলে পড়তাম তখন দেখেছি চাষের পরে যখন ধান ঝাড়া হতো তখন 50-60 কুইন্টাল ধান আমাদের বিক্রি করতে হতো। ধান রাখার জায়গা নেই, অনেকে বাড়িতে ওই যে বাইরে ধান মজুদ রাখার জন্য গোলা আছে, গোলাতে রাখে, দাম পেলে বিক্রি করে দাও। এখন আমরা চাষ করি না। যে ক্ষেত মজুররা আমাদের জমিতে চাষ করত সেই ক্ষেত মজুরদেরকে আমরা জমিটা দিয়ে দিয়েছি যে এই জমি তুমি চাষ করো, তোমার বীজ, তোমার পরিশ্রম, তোমার লাঙ্গল, তোমার মেহনত, তুমি আমাকে বিঘা প্রতি 5,000 টাকা দেবে। 2টো ফসল করো, 3টে ফসল করো, আমার দেখার কোনো দরকার নেই। আমি চাষ করলে লোকসান হয়, তাহলে ক্ষেত মজুর চাষ করলে লাভ হয় কি করে? তার বাড়িতে 4 জন লোক পরিশ্রম করতে পারে, সে সারা বছরে নিজেদের শ্রমটা ওই জমিতেই দিতে পারে এবং 4 জনের শ্রমের মূল্যটা প্রতিদিন পেলে তার পক্ষে এটা লাভজনক। তাই আমাদের রাজ্যে যত চুক্তি চাষি আছে সেই চুক্তি চাষিরা হয় প্রান্তিক চাষি, নালে গরিব চাষি, নালে ক্ষেত মজুর। এখন নতুন আইনে আমরা ভেবেছিলাম যে এটা হলে চুক্তি চাষিদের লাভ হতো। ধরুন কিছুদিন আগে এখানে আমফান হয়েছে, আমফানে কৃষকের যা ক্ষতি হয়েছে, ওই জমিটা চুক্তি চাষি হিসাবে একজন ক্ষেত মজুর চাষ করত, কিন্তু তার হাতে কোনো কাগজপত্র নেই, তার পক্ষে কোনো আইন নেই। সরকার যদি কোনো ক্ষতিপূরণ দেয় তাহলে জমির মালিকের যেহেতু রেকর্ড অফ রাইটস আছে সে ওটা পায়। বীমা কোম্পানি যদি কোনো ক্ষতিপূরণ দেয় তাহলেও সেটা জমির মালিক পায়। যদিও বীজ, সার ইত্যাদি খরচ করার ক্ষেত্রে মালিক এবং চুক্তি চাষির অংশীদারিত্ব আছে 50-50, কিন্তু এই বীমা বা ক্ষতিপূরণের টাকা 50-50 হয় না, পুরোটা মালিক পায়। এখন যদি আইন করে বলা হতো যে এখন থেকে চুক্তি চাষিরাও বীমার সুযোগ পাবে, ক্ষতিপূরণের সুযোগ পাবে, তাহলে আমরা বলতাম এই আইনটা সত্যিকারের চুক্তি চাষিদের পক্ষে গেল। ওটা করা হয়নি, ওটা করা হয়নি। এখন বলা হচ্ছে যে বড় বড় সংস্থা তারা চাষির সঙ্গে চুক্তি করবে। চুক্তির শর্ত কেমন হবে আপনি বুঝে নিতে পারেন। একটা কর্পোরেট সংস্থা যখন চুক্তি করতে আসবে, সে এলাকার সবথেকে দুঁদে উকিল বাবু যে তাকে সাথে নিয়ে আসবে, তার টাকা আছে। ছাপোষা কৃষকের সঙ্গে বসে যখন বার্গেনিং হবে, চুক্তির শর্ত ঠিক হবে, তখন কৃষক আত্মসমর্পণ করতে বাধ্য। তার অত বুদ্ধি পরামর্শ দেওয়ার লোক নেই। আর কর্পোরেটের পক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী আছেন, কাজে এটা অসম চুক্তি হবে। এখানে সবথেকে গুরুতর বিষয় যেটা, ধরুন আমাদের রাজ্যের জমিতে যা আমরা চাষ করি সেই ফসলটাকে যদি আপনি 2টো ভাগে ভাগ করেন, তাহলে এক হচ্ছে খাদ্যপণ্য, চাল, গম, ভুট্টা, সবজি ইত্যাদি, আর একটা হচ্ছে অর্থকরী পণ্য, রাবারের চাষ, সেগুন গাছ, মেহগিনি গাছের চাষ, আর অন্য অর্থকরী ফসল আছে যা এই সূর্যমুখী বা বাদাম বা অন্য তৈলবীজ ইত্যাদি, এটাও এখন অর্থকরী ফসলের মধ্যে। এখন একটা দেশের সরকারের কাছে এটা প্রথম বিবেচ্য হওয়া উচিত যে আমার দেশে কত মানুষ, পার ক্যাপিটা কত খাদ্য লাগে, সেই খাদ্য চাষ করতে গেলে কত জমিকে আমি চিহ্নিত করব যেখানে ফুড ক্রপ চাষ হবে, কত জমিকে আমি চিহ্নিত করব ক্যাশ ক্রপের জন্য। এখন এই অধিকারটা আমার সরকার ছেড়ে দিচ্ছে কর্পোরেটদের হাতে। বাঁকুড়ার যে জমিতে ধান চাষ হয়,
কর্পোরেট জমির মালিকের সঙ্গে চুক্তি করে বলল এখানে রাবারের গাছ লাগাও, রাবারের চাষ হবে। তাহলে আমাদের খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে বাধ্য। কর্পোরেট তো শুধু তার মুনাফার জন্য ছুটবে, যে জিনিসটা বাজারে দাম বেশি সেইটাই সে চাষ করতে বাধ্য করবে। আমি নীলকর সাহেবদের সময়কার ঘটনার কথা বলতে চাই না, এইটুকু একটা কথা, একটা সেন্টেন্স, এটা হচ্ছে যে চাষিরা যে নিপীড়নের মধ্যে পড়েছিল নীলকর সাহেবদের, তার প্রধান কারণ হচ্ছে যে চাষ করে পোষাচ্ছে না, কিন্তু সাহেবরা জোর করে চাষ করাবে। নীলটার আমাদের এখানে কোনো দরকার ছিল না, ব্রিটেনে বস্ত্রশিল্পের জন্য দরকার ছিল, সেই জন্য আমাদের চাষিদের বাধ্য করেছিল। তেমনি কর্পোরেটদের মুনাফার জন্য যেটা চাষ করতে হবে সেটাই চাষিকে দিয়ে জোর করে চাষ করাবে। তৃতীয় বিষয় আমি যেটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন। ছিয়াত্তরের মন্বন্তরে আমাদের 1 কোটি লোক মারা গেছিল, 50-এর মন্বন্তরে 35 লাখ লোক মারা গেছিল, যা হিসেব এখন পাওয়া যায়। জঙ্গলের গাছপাতা খেত মানুষ, মরা পশুর মাংস খেয়েছে, দুরারোগ্য এইসব খাবার খেয়ে নানা ধরনের রোগ অসুখে মারা গেছে। তারপরে আমাদের দেশের তখনকার যারা কর্ণধার ছিলেন তাদের একটা ধারণা হয়েছে যে এই কালোবাজারি মজুতদারির জন্যেই এত বড় দুর্ভিক্ষ বা মহামারী বা মন্বন্তর হলো, এর যেন পুনরাবৃত্তি না হয়। 1955 সালে আমাদের দেশে অত্যাবশ্যকীয় পণ্য আইন তৈরি হয়। এই অত্যাবশ্যকীয় পণ্যের তালিকার মধ্যে যা ছিল তা ইচ্ছে করলেই কেউ যথেষ্ট পরিমাণে মজুত করতে পারবে না, কৃত্রিম অভাব তৈরি করে জিনিসের দাম বাড়াতে পারবে না, কালোবাজারি করতে পারবে না, এক রাজ্যের কৃষিপণ্য অন্য রাজ্যে পাচার করতে পারবে না। যে দোকান থেকে এই অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি হয়, পরবর্তীকালে এটাও করা হয়েছিল যে একটা বোর্ড থাকবে, বোর্ডে লেখা থাকবে কত মজুত আর কি রেট, কি দাম। আচ্ছা, এইটা আমাদের কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন তাদের কি অসুবিধা করলো বলুন তো? এই আইনটা কি অসুবিধা করছিল যে আইনটা তুলে দিতে হলো? 20টা কৃষি পণ্যকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো, যার মধ্যে চাল, যার মধ্যে গম, যার মধ্যে ভোজ্য তেল, তৈলবীজ, পেঁয়াজ, আলু। এগুলি এখন থেকে আর নিয়ন্ত্রণ করা হবে না। যাদের টাকা আছে তারা যেমন খুশি মজুত করতে পারে, দামও বাড়াতে পারে, কৃত্রিম অভাব তৈরি করতে পারে, ব্ল্যাক মার্কেটে তাদের এই মজুত পণ্য বিক্রি করতে পারে। অর্থাৎ আপনার আমার পকেট কাটার একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো মজুতদারি কালোবাজারির মাধ্যমে। এটা দিয়ে শুধু কৃষকের উপরে অন্যায়টা হচ্ছে তা নয়, এই অত্যাবশ্যকীয় পণ্য আমরা যারা বাজার থেকে কিনি আমরা প্রত্যেকেই এই বিপদের মধ্যে পড়লাম। আপনি ধরুন 27 তারিখে রাষ্ট্রপতি সই করেছেন, আর এখন 20 টাকার পেঁয়াজ দাম বাড়তে বাড়তে 100 টাকা। যে কথা বলা হচ্ছে যে দক্ষিণের রাজ্যগুলোতে বৃষ্টি হয়েছিল বলে পেঁয়াজের দামটা বেড়ে গেল, না, আলুর দামটা কেন বাড়ল? আগে একটা নিয়ন্ত্রণ ছিল, সরকারি নিয়ন্ত্রণ, একটা আইন। আপনি যদি প্রচুর পরিমাণে চাল মজুত করে বাজারে অভাব তৈরি করেছেন তাহলে পুলিশ আপনার কোমরে দড়ি বেঁধে আপনাকে নিয়ে আসতে পারে, জেলে পাঠিয়ে দিতে পারে। এখন সেটা আর নেই। কালকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি দিল্লিকে চিঠি দিচ্ছি, আমার তো কিছু করণীয় নেই, আমার কিছুই করণীয় নেই, সব জিনিসপত্রের দাম বাড়ছে, শাকসবজির দাম বাড়ছে, আমার কিছু করণীয় নেই, সব দিল্লির ব্যাপার।
যদিও আমাদের বলার সুযোগ থাকলে দুটো কথা বলতাম, যে এত দাম খাবো কি, এই মিছিলটা আপনার মনে আছে? আর আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে দাম বাড়লে একটা করে টাস্ক ফোর্স গঠন করে এই মার্কেটে ওই মার্কেটে চলে যাচ্ছিলেন। আসলে আপনার যদি ক্ষমতাই না থাকে তাহলে টাস্ক ফোর্স করেছিলেন কেন দাম কমানোর জন্য? এখন বলছে আমাদের কোনো ক্ষমতা নেই, দিল্লিকে আমরা চিঠি লিখছি। এই আইনটা যে খারাপ হয়েছে সেটা বিজেপিও বোঝে। আসলে কর্পোরেট অনেক দিন ধরে কৃষিতে বিপুলভাবে ঢুকতে চাইছে, তাহলে ঢোকার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো সরাতে হবে, তার জন্য আইনের পরিবর্তন করতে হবে। কৃষির সংস্কার নয়, কৃষকের সংস্কার নয়, কর্পোরেটরা যাতে ওখানে ঢুকতে পারে আর কোনো আইনি বাধার সম্মুখীন না হয় সেই কাজটুকুই এখানে করা হয়েছে। এবার আমি যে কারণে আমরা আতঙ্কিত, আমি সেই কথাগুলো আপনাদের কাছে বলতে চাই। ধরুন সরকার বলছে তারা এখন আর প্রকিউরমেন্ট করবেন না, আস্তে আস্তে সবাইকে বেসরকারি মার্কেটের দিকে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা গত 20-21-এর বাজেট যদি দেখেন, তাহলে এফসিআই এর জন্য যে ফান্ড অ্যালোকেশন ছিল সেটা 19-20 রিভাইজ বাজেটেই 1,51,000 কোটি কমিয়ে ওটাকে 75,000 কোটি করা হয়েছে। আর এবছর 75,000 কোটি টাকা আগের বারের অ্যালোকেশন থেকে কম করা হয়েছে। এফসিআই অনেকগুলো রাজ্য থেকে তার এই প্রকিউরমেন্ট করার যে নেটওয়ার্কটা ছিল সেটা গুটিয়ে আনছে। একটা সংকেত দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে আর বেশি দিন কৃষকের ফসল কেনার কাজ যা এফসিআই করে যাচ্ছিল সেটা যে পরিমাণে করছিল ওটা আস্তে আস্তে গুটিয়ে আনতে হবে, এফসিআইকে ওরা তুলে দেবে। আচ্ছা, যদি চাল, গম, চিনি, ডাল প্রকিউরমেন্টটা সরকার না করে আপনার রেশন ব্যবস্থাটা চলবে কি করে? স্কুলের মিড ডে মিলের সাপ্লাই আসবে কোথা থেকে? আইসিডিএস এর পুষ্টি প্রকল্পে খাদ্যের যোগান কে দেবে? তাহলে প্রাইভেটরা কৃষকের ফসলের ন্যায্য দাম না দিয়ে কিনে নেবে আর অতিরিক্ত দাম দিয়ে সরকারকে এরাই সাপ্লাই করবে। যদিও কর্পোরেটদের অনেক দিন ধরে সরকারকে একটাই পরামর্শ দেওয়ার ছিল, তারা বলছিল যে রেশন থাক কিন্তু ওখানে চাল, ডাল, গম, চিনি এসব দেওয়ার দরকার নেই, ক্যাশ ট্রান্সফার করো। এই যে ক্যাশ ট্রান্সফারের জন্য এতদিন সওয়াল করে যাচ্ছিলেন, এবার আমাদের প্রধানমন্ত্রীকে তারা হয়তো বোঝাতে সক্ষম হবেন যে চালের ভর্তুকি দেওয়ার দরকার নেই, গমের ভর্তুকি দেওয়ার দরকার নেই, ভর্তুকির টাকাটা উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। এই হচ্ছে পিডিএস, এই হচ্ছে রেশন ব্যবস্থা। আমরা খুব চিন্তিত এই কারণেই। ধরুন আজকের পরিস্থিতি আমি আপনাদের বলি, আমাদের রাজ্যে যত কৃষক আছে তার 86% হচ্ছে 2 হেক্টরের কম জমির মালিক। এর মধ্যে 1 হেক্টরের কম জমির মালিক হচ্ছে প্রায় 70%। এখন আমার কাছে চিন্তা বা দুশ্চিন্তা হবে তখনই যখনই আমার মার্কেটেবল সারপ্লাস থাকবে এবং আমি এমএসপিতে সেটা বিক্রি করব। যাদের মার্কেটেবল সারপ্লাস নেই তারা বলল এমএসপি পেলাম কি পেলাম না ওটা যাই বিক্রি করবে, তার ব্যাপার, আমার ব্যাপার নয়। এখন যারা বিক্রি করছেন তার না বিক্রি করলেই ভালো হতো, তা সত্ত্বেও বিক্রি করছেন, কারণটা হচ্ছে অভাব। আলুর বীজ কিনতে হবে। আপনারা ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন
নানাভাবে কাস্টমারদের ডিল করেন, এটা নিশ্চয়ই খবর পান যে এবছর 50 কেজির আলুর বস্তা, যেটা আগে 1200-1300 টাকায় বীজ আলু, পাঞ্জাবের বীজ আলু চাষিরা কিনতো, এবার সেটার দাম 5000। 50 কেজি পাঞ্জাবের আলুর বস্তা 5000 টাকায় বিক্রি হচ্ছে। আর আলু চাষ করার পরে যখন আমার ঘরে 200 কুইন্টাল আলু ঢুকবে, আমি যদি এটাকে কোল্ড স্টোরেজে ঢোকাতে না পারি, তাহলে আমার বাড়িতেই আলুটা পচে নষ্ট হয়ে যায়। এও আপনারা সংবাদপত্রে দেখেছেন, আমাদের রাজ্যের কোল্ড স্টোরগুলোতে যে পরিমাণ আলু রাখা যায়, সেই স্পেসের প্রায় 76% ইতিমধ্যে প্রাইভেট ব্যবসাদাররা বুক করে দিয়েছে। তার মানে 5000 টাকা দিয়ে আমি 50 কেজি আলু বীজ কিনবো। 1 বিঘাতে আলু চাষ করতে আগে আমার খরচা হতো 15,000-16,000, এবার খরচ হবে 26,000-27,000। এবং সেই আলুটা তুলে আনার পরেও আমি সেটা স্টোরে রাখতে পারবো না, কারণ স্টোরের স্পেসটা ব্যবসাদাররা কিনে নিয়েছে। তাদের কাছে নরেন্দ্র মোদী পরিষ্কার পথ দেখিয়ে দিয়েছেন যে তুমি যত খুশি আলু কিনে নিতে পারো। কম বেশি 11 মিলিয়ন টন আলু আমাদের রাজ্যে হয়। কম বেশি 70% আলু রাখার মতো আমাদের কোল্ড স্টোরেজ আছে। এই কোল্ড স্টোরেজের পুরো স্পেস যদি ব্যবসাদাররা কিনে নেয়, বৃহৎ ব্যবসাদাররা, তাহলে চাষি আলু চাষ করার পরে 5 টাকা, 4 টাকা, 3 টাকা কিলো বিক্রি করতে বাধ্য হবে। আর যারা কোল্ড স্টোরেজে স্পেসটা কিনে নিয়েছেন, তারাই ওই আলুটা ওখানে নিয়ে যাবেন আর 2 মাস পরে 60 টাকা কিলো দরে বাজারে বিক্রি করবেন। একটি সংবাদপত্রে এডিটোরিয়াল আমি পড়ছিলাম, শুরুটা এরকম যে আমাকে এসে একজন বলল যে আগুন লেগেছে। তো আমি বললাম, আগুন লেগেছে তো কি হয়েছে? বলল, না, তোমার ঘরে আগুন লেগেছে। তো আমি তার উত্তরে বললাম, আমার ঘরে লেগেছে, তাহলে তোমার কি? আমার ঘরে লেগেছে তো আমার ঘরে লেগেছে, তোমার কি? তার সঙ্গে তো আমার দেখা হবে না। আমি বলতাম যে না, আপনার ঘরেও লেগেছে, সবার ঘরে লেগেছে, সবার ঘরে আগুন লেগেছে। আমার খাদ্য সুরক্ষা বিপন্ন, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম উঠে যাবে, কৃষক তার ফসল সংরক্ষণ করতে পারবে না। এমএসপি, বিজেপির লোকেরা কি বলছেন জানেন? প্রচারে গিয়ে বলছে এমএসপির কথা আগের আইনেও কোথাও লেখা ছিল না, এই আইনেও লেখা নেই। এমএসপি দেওয়া হবে এটাও কোথাও লেখা নেই, এমএসপি দেওয়া হবে না এটাও কোথাও লেখা নেই। তো হঠাৎ আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? গত 5 বছরে আমাদের দেশে কৃষকের আন্দোলনের মূল ইস্যুটা হচ্ছে ঋণ মুক্তি, সহায়ক মূল্য। এই দুটো ইস্যু। কৃষককে তার ফসল সহায়ক মূল্যে বিক্রি করার সুযোগ দাও, আর কৃষকের যে দেনা, সেই দেনা থেকে তাকে মুক্তি দাও। আর এখন নতুন করে বলা হচ্ছে প্রাইভেট মার্কেটে বিক্রি করো, কারণ প্রাইভেট মার্কেটে ওরা আপনাকে সহায়ক মূল্য দিতে বাধ্য নয়। আমি গতকালকের কথা বলি, যারা অভাবের তাড়নায় ধান বিক্রি করছেন, তারা 1000 টাকা কুইন্টাল ধরে ধান বিক্রি করছেন, অথচ ধানের সহায়ক মূল্য 1868 টাকা। আর আমাদের রাজ্য সরকার বলেছেন 20 টাকা বোনাস, মানে 1888 টাকা। 1888 টাকায় যে ধানটা বিক্রি হওয়ার কথা, সেটা 1000 টাকা কুইন্টালে বিক্রি হচ্ছে। কে কিনছে? আমি কিনছি। আমি এখন ঠিক করলাম 5000 কুইন্টাল ধান আমি কিনব। 1 মাস পরে সরকারি ক্রয় কেন্দ্রে আমি 1888 টাকা দিয়ে এই 5000 কুইন্টাল ধান বিক্রি করব। আমি চাষি নই, আমার অনেক টাকা আছে।
আমি এখন ধানটা কিনে রাখছি, এই ধানটা আমি 1000 টাকায় কিনে 1888 টাকায় বিক্রি করব সরকারকে, চাষ না করে আমি বড়লোক। আমাদের প্রধানমন্ত্রী বলছেন আগে ফোড়েদের রাজত্ব ছিল, আমি ফোড়েদের রাজত্বের অবসান ঘটিয়ে দিয়েছি। এখন দেখুন ফোড়েগুলো এখন লাইসেন্স প্রাপ্ত ফোড়ে হবে। কেউ রিলায়েন্সের এজেন্ট হবে, কেউ আম্বানির এজেন্ট হবে, কেউ ওয়ালমার্টের এজেন্ট হবে, আর সেরকম জামা গায়ে লাগিয়ে তারাই এখন দালালগিরি করবে। সেই জন্য আমাদের এই কৃষি আইনগুলো সবটা মিলিয়ে যা দাঁড়ায়, এক হচ্ছে ফসল, কৃষিতে উৎপাদিত ফসল কত কম দামে কৃষককে ঠকিয়ে কেনা যায়, কত বেশি দামে বাজারে বিক্রি করা যায়, কত বেশি মুনাফা এখান থেকে আমরা করতে পারি, যা কর্পোরেটরা বরাবরই যা তাদের লক্ষ্য। এই অভিমুখে আমাদের দেশের আইনগুলোকে পরিবর্তন করতে হবে। কৃষকদের উপর যা প্রতিক্রিয়া হবে, যদি একটা দেশের কৃষকদের মধ্যে এটা পুরোপুরি উপলব্ধিতে চলে আসে যে এবার কৃষক শেষ হবে, আমাদের অন্নদাতারা আর বাঁচবে না, জমি তাকে ছাড়তে হবে, তাহলে তার যে বিরূপ প্রতিক্রিয়া সরকারের উপরে পড়বে সেই কথাটা ভেবেই তারা এতদিন এই দুঃসাহসিক পদক্ষেপ নিচ্ছিলেন না। এখন কর্পোরেটরা চাপ দিচ্ছে যে এটাই তো সময়, এটাই তো সুযোগ, প্যান্ডেমিক তো তোমাকে সেই সুযোগ করে দিয়েছে, এই করোনা এসছিল বলে লোকগুলো সব ঘর ঢুকে গেছে। অতএব এই সুযোগটাকে কাজে লাগিয়ে কৃষিতে যে ব্যারিয়ারগুলো আছে সেটাকে হটাও। এই কাজটা করা হয়েছে, এটা কৃষির স্বার্থে নয়, কৃষকের স্বার্থে নয়। আমরা পশ্চিমবাংলাতে যে ধরনের কৃষকদের আন্দোলন দেখছি, সেটা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের থেকে একটু আলাদা এই কারণেই যে আমাদের এখানে বেশিরভাগ কৃষকই হচ্ছে ক্ষুদ্র প্রান্তিক। আমাদের এখানে সরকারি ক্রয় কেন্দ্র আগেও ছিল না, এখনো নেই, আইনটা করার পরেও আগে যা ছিল তাই হলো। 3 হচ্ছে আগে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এমএসপি পাওয়ার একটা ব্যবস্থা ছিল, এখন সেটাও প্রায় তুলে দেওয়া হচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি যে কৃষকদের এই লড়াই, এই আন্দোলন বা তার সর্বনাশ করার জন্য সরকারের যে পদক্ষেপ, তার পাশে সমাজের অন্য অংশের মানুষকে সমবেত হতে হবে। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের অন্তর্ভুক্ত আপনাদের অসংখ্য সদস্য, তারা মনে করেন আমাদের দেশের অন্য আরো 10টা 20টা ইস্যুর মধ্যে কৃষকের ইস্যুটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আরও অন্য ক্ষেত্রে যারা আছেন, বিশেষ করে হোয়াইট কালার এমপ্লয়িজ, তারা যখন এভাবে ভাববেন তখন কৃষকের এই লড়াই তো ব্যর্থ হবে না। যত সহজে কর্পোরেটরা এখানে ঢুকতে চাইছে সেটা সম্ভব হবে না। এটা আমাদের পক্ষে খুবই ইতিবাচক, দেশের পক্ষে খুবই ইতিবাচক যে এরকম একটা সংকটের সময় সবাই আমাদের পাশে দাঁড়াতে চাইছেন। সবাই মনে করছেন এটা একটা সর্বনাশা নীতি, সর্বনাশা আইন। সবাই মনে করছেন কৃষক না বাঁচলে আমার অর্থনীতিও বাঁচবে না। এটা যত তাড়াতাড়ি সমাজের আরও অনেকগুলো জায়গায় আমরা প্রসারিত করতে পারি, সেটাই এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় কাজ হতে পারে। শ্রমিকরা পাশে দাঁড়াবে, কর্মচারীরা পাশে দাঁড়াবে, ব্যাংকে কর্মরত যারা আছেন পাশে দাঁড়াবেন, স্কুল কলেজে যারা আছেন তারা আমাদের পাশে দাঁড়াবেন, সমাজের অন্য অংশের মানুষ তারাও আমাদের পাশে দাঁড়াবেন। তাহলে
কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীরা যে উদ্যোগটা নিয়েছেন সেটাকে আমরা নিশ্চিতভাবে ঠেকাতে পারব। এটাই আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেই সম্পর্কে আমার মূল কথা। আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব যে কৃষকের এই সর্বনাশের কথাগুলো আরও বিস্তারিতভাবে আপনারা মানুষের কাছে বলুন, যাতে সমস্যাটা সবাই আমরা উপলব্ধি করতে পারি। এটা কেউ কেউ এইভাবে লিখে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন যে পাঞ্জাবের কৃষকের আন্দোলন আর বাংলার কৃষকের আন্দোলন অনেক তফাৎ। অনেক তফাৎ এই কারণেই যে এখনও ওখানে যারা ধনী চাষি, একটা কৃষক তার 10টা ট্রাক্টর আছে, রাস্তার উপরে ট্রাক্টরগুলো আড়াআড়ি দিয়ে রাস্তা অবরোধ করছেন। সেই কৃষকের ছোট চাষি, গরিব যারা, তাদের উপরে সামাজিকভাবে অর্থনৈতিক কারণে প্রভাব আছে, তিনি ডাকলে, বড় একজন জোতের মালিক, তিনি ডাকলে 10টা কৃষক এমনি আসেন। পশ্চিমবাংলায় বহু লড়াই আন্দোলন এবং ভূমি সংস্কারের ভেতর দিয়ে এই পুরানো রিলেশনটা আমরা ভাঙতে পেরেছি। এখন বেশিরভাগটা গরিব প্রান্তিক চাষি। যে রিয়াকশনটা ওখানে হচ্ছে সে রিয়াকশনটা এখানে হচ্ছে না। আর আমি আরেকটা কথা আগেই বলেছি যে এদের মার্কেটেবল সারপ্লাস খুব বেশি নেই, সেই জন্য এমএসপির জন্য ওদের যে দুশ্চিন্তা, এদের সে দুশ্চিন্তাটা নেই। কিন্তু বাকি সবগুলো প্রশ্নেই এরাও ক্ষতিগ্রস্ত, ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত। তো সাধারণভাবে এই আমার কথা। আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে পারি যে যদি নতুন করে আপনাদের কিছু জানার থাকে তাহলে 1-2 জন আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।